চরমোনাই চরমোনাই ওই ফ্যাসিস্টদের দালালিও করতে পারে, যে এই জন্য যে কোনো একটা গেমজাম বাজিয়ে দিব জোটের ভিতর, যাতে জানি যে বাংলাদেশ জামায়াতে ইসলাম যে ক্ষমতায় যাবে, যে ক্ষমতায় যেন না যাইতে পারে। আজকে যে একটি বড় সংগঠন নির্বাচন কমিশনের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করলো, সেখানে 3 দফা দাবি পেশ করছে। প্রথম হচ্ছে পোস্টাল ভোট বন্ধ, দ্বিতীয় হচ্ছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান যে নির্বাচনটা হবে সেটা বন্ধ, এবং ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের যে আপিল শুনানি সেটা বিষয়ে আর কি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এখানে হচ্ছে যে একটি বড় দল এটা কি চাপ সৃষ্টি করতেছে নির্বাচন কমিশনকে? ধন্যবাদ মনির ভাইকে আমাকে সংযুক্ত করার জন্য। এখানে আমার একটা প্রশ্ন ছিল, বিগত ফ্যাসিস্ট আমলে চরমোনাইয়ের পীর সাহেব যে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু তিনি বলেছিল যে ফ্যাসিস্টরা মানে ভালো নির্বাচন উপহার দেবে, কিন্তু তিনি সকালে থেকে প্রায় ঘন্টাখানেক ভালোই চলছিল। কিছুক্ষণ পর গ্যামজাম লাগার পরে যখন পেছন থেকে আইসা তার মুখের মধ্যে একটা ঘুষি দিল, দেখলাম যে মুখ দিয়ে রক্ত পড়তেছে। তারপর থেকে তিনি আর ওই নির্বাচন যে মানলো না, যা নির্বাচন বৈধ হইতেছে না। এটা আমাদেরও একটা ছিল যে এই চরমোনাই ওই ফ্যাসিস্টদের দালালিও করতে পারে, যে এই জন্য যে কোনো একটা গেমজাম বাজিয়ে দিব জোটের ভিতর, যাতে জানি যে বাংলাদেশ জামায়াতে ইসলাম যে ক্ষমতায় যাবে, যে ক্ষমতায় যেন না যাইতে পারে। ফুল পুরা বাংলাদেশ মিলে শব্দ চয়নে বলে আরো উৎকৃষ্ট শব্দ চয়ন করা উচিত। জি জি জি। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিগত 54 বছরের ইতিহাসে যে চরমোনাইয়ের কোনো একটা প্রার্থী সংসদ নির্বাচনে জয়ী হয়েছে কিনা, মানে এটা একটু যদি কেউ জানেন একটু জানাবেন প্লিজ। জি, ধন্যবাদ। ইসলাম এমডি উবাইদুল বলেন, আনমিউট করেন। জি বলেন। আমার কথা শোনা যাচ্ছে মনির ভাই? জি শুনতে পাচ্ছি, বলুন। ওকে, আসসালামু আলাইকুম মনির ভাই, আপনি সহ আপনার এখানে যারা অতিথি আছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি সিঙ্গাপুর থেকে বলছি, আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। আমার প্রশ্ন এখানে মেজর ওয়াদুদ স্যারের উপর একটা প্রশ্ন আমার। আজকে জামায়াতের একটা ব্রিফিং ছিল নির্বাচন কমিশনার, সরি প্রধান উপদেষ্টার সাথে। উনি ওখান থেকে মিটিং শেষে উনি বাইরে হয়ে একটা ব্রিফিং করলো ডক্টর আবু তাহের। তো উনি আমাদের চেয়ারম্যান তারেক রহমানের সাথে তুলনা করে তারেক রহমানকে যে প্রোটোকল বা কোনো কিছু দেওয়া হচ্ছে, এটা জামায়াতের যে আমির আছে আমিরকেও সেই প্রোটোকল দিতে হবে। তা আমার প্রথম প্রশ্ন এটা যে এই 54 বছর ইতিহাসে জামায়াতের এমন কি কিছু বাংলাদেশের জন্য এমন কি কিছু করছে যে যাকে তার জন্য তার প্রোটোকল দরকার, এবং তারেক রহমানের সাথে তার তুলনা করার মতো কোনো কিছু কি উনি করেছেন বাংলাদেশের জন্য, এই বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে এ পর্যন্ত? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, উনি অ্যান্সার দিবে। আর দ্বিতীয়, ওনারা ব্রিফিং এর সময় আরেকটা কথা বলছিল যে 12 তারিখ যে নির্বাচন হবে, নির্বাচনে সেনাবাহিনী এবং পুলিশ যাতে ভিতরে না যাইতে পারে, আমরা সেই বিষয়ে আলোচনা করছি, তাতে আমাদের গোপনীয়তাটা রক্ষা থাকবে না। তাই সেনাবাহিনী এবং পুলিশ ভিতরে যাইতে দিবে না, এর মানে কি তারা যে যেমন নাসির ঢাকায় প্রতিদিনই বলতেছে বাঁশের লাঠি তৈরি করো, তারা কি এই বাঁশের লাঠির খেলা খেলতে চাচ্ছে ভোট কেন্দ্রের ভিতরে? এবং আরেকটা প্রশ্ন, যেটা বাংলাদেশের ব্যালট ভোট ডাকাতি, লিমিটে থাকেন, আরো অনেক দর্শক আছেন, এতগুলো প্রশ্ন হলে সবার জবাবটা নিতে পারবো না, একটু লিমিটে থাকেন। মিজানুর রহমান, আনমিউট করেন, বলেন। জি, ভয়েস অফ পিপলের সম্মানিত সঞ্চালক এনামুল হক মনির ভাই এবং সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যে একটি বড় সংগঠন নির্বাচন কমিশনের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করলো, সেখানে 3 দফা দাবি পেশ করছে। প্রথম হচ্ছে পোস্টাল ভোট বন্ধ, দ্বিতীয় হচ্ছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান যে নির্বাচনটা হবে সেটা বন্ধ, এবং ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের যে আপিল শুনানি সেটা বিষয়ে আর কি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এখানে হচ্ছে যে একটি বড় দল এটা কি
চাপ সৃষ্টি করতেছে নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশন আজকে যে আপিলের শেষ শুনানি, সেখানে একটি বড় দলের সাথে মিটিং করে যে সিদ্ধান্ত পরিবর্তন করলো, এটা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক না? এটা প্রশ্ন হচ্ছে ভিপি ইব্রাহিম স্যারের কাছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আব্দুল নূর। আব্দুল নূর unmute করুন। মনির ভাই, জি, হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আজকের টকশোটা যে বিষয়ের উপর নির্ভর করছে, আমার মনে হয় যে যারা আছেন একপাক্ষিক হয়ে গেছে আলোচনাগুলো। কারণ আমি প্রিন্সিপাল হুজুরের কথাগুলো শুনছি, যদিও উনি বলছেন যে উনি একজন প্রিন্সিপাল, যেহেতু উনি একেবারে অভিভাবকের মতোই, উনি কিন্তু অভিভাবকের মতো কথাগুলো বলেন নাই। উনি যে কথাগুলো বলছেন এগুলা যে আমাদের সাধারণ পাবলিকের যে কথাগুলো, অর্থাৎ আমরা যেরকম সাধারণ, এরকম সাধারণভাবে বলে গেছেন। উনি ফার্স্টে যে বেদে মারফত ব্যাপারে কথাগুলো বলছেন, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। বেদে মারফতের যদি পুরা বইটা পড়েন, আমার চ্যালেঞ্জ না, এটা অন্যান্য আলেম রেজল করে আপনার সহকারে যে ওনাদের চ্যালেঞ্জ আছে, যে যে তথ্যগুলোতে এগুলো ভুল তথ্য, এবং এই যে তথ্যগুলো উনি বললো মুশরিক, যে শিরকির কথাবার্তা আছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথাবার্তা। আর উনি এই যে ভাই, আপনার ওনাকে আজকে এই টক শোতে আনেন নাই কেন? আপনি তো চরমনার একজন ভাইকে আনার জন্য চেষ্টা করেছেন। আমি আনবো না, আমি তো দেখছেন আমি তো কেমন মনির ভাইকে বলছি, ঝগড়াইতে দেখেন। আমি তো মনির ভাইতে বললাম। আপনি মনির ভাই, আপনি তো চেষ্টা করেছেন যে আপনি 11 দলীয় জোটের ব্যাপারে যে কথাগুলো বলছেন, যে এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী আপনাদের ব্যাপারে তো এগুলো আছে। মরহুম মাওলানা সাইদি শাহ হুজুর, উনিও তো ইসলামী আন্দোলনের ব্যাপারে অনেক কথাগুলো বলছেন। তা আপনি এক পক্ষে গুলো বললেন, অন্য পক্ষে গুলো বলবেন না? প্রশ্ন করতে পারলেন, আপনাকে প্রশ্ন করতে পারেন। আব্দুল, আপনার কোনো প্রশ্ন থাকলে একটু বলেন তো। জি, আর আমার একপাক্ষিক প্রশ্ন আলোচনা আছে। এখানে আমরা চেষ্টা করেছিলাম, ইসলামী আন্দোলনের প্রতিনিধিকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা আলোচনা করতে আসতে চায়নি। তো সেক্ষেত্রে তো এখানে আমাদের কিছু আমার করার নেই। প্রশ্নটা হচ্ছে যে 11 দলীয় সমঝোতা, যে নির্বাচনী সমঝোতা, এখানে জামায়াত কাউকে আসন দেওয়ার কি কোনো ক্ষমতা রাখে? আমার কাছে প্রশ্ন রইল আমার। সবাইকে ধন্যবাদ। জি, আচ্ছা, জি, ধন্যবাদ। মামুন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করলেন, মনির ভাই, তার ওই শরিয়া আইনগুলেন, মানে শরিয়া আইনগুলেনকে ওই করতে, প্রতিষ্ঠা করতে প্রায় 20 বছর সময় লেগেছিল। অর্থাৎ 53 বছর বয়সে তিনি হিজরত করলেন। এরও কয়েক বছর পর এই শরিয়া আইনগুলেনকে প্রতিষ্ঠিত করতে তার সময় লেগেছিল, অর্থাৎ 20 বছর সময় লেগেছিল। আমরা বাংলাদেশের শরিয়া আইনে বিশ্বাসী, আমরা যারা ইসলামকে ধর্মভিত্তিক রাজনীতি করি। এখানে যদি জামাতে ইসলাম আজকেই ক্ষমতায় গেল আর কালকেই শরিয়া আইনগুলো প্রতিষ্ঠিত করলো, বিশ্ব মানে নেবে, বাংলাদেশের জনগণ মেনে নেবে, সময় লাগবে ভাই। আর এই প্রেক্ষাপটে হয়তো জামাতে ইসলাম এইসব কথাগুলো বলছে। সেই বিষয়গুলো যদি অন্য কোনো আকীদাগত বিশ্বাসে চরমনাইরা না বোঝে, তাদের ব্যর্থতা। এই জন্য লেখাপড়া করতে হবে। একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শুরুতেই বলা হয়েছে, জ্ঞান ছাড়া মানুষ পরিপূর্ণ অর্জন করতে পারে না। আজকে আমরা যতই কথা বলি, আমি জামাত ইসলামের কিছু নেই, একটা সদস্য পদে আমাকে নেওয়া হয়নি মনির ভাই, কারণ আমার ওই ইয়েগুলোর নাই, আমার যে দাঁড়িয়ে রাখতে হবে, এটা করতে সময় হবে কম দেন প্রত্যেককে, মানুষের তো আরো কথা আছে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি সবাইকে বলবো যে আপনারা জোট ভেঙে গেল, একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধার করা গুলো বন্ধ করুন, এগুলো আসলে ঠিক না, এতে নিজেদেরই ক্ষতি। তো আমার কথা হচ্ছে যে এই যে আমরা তো সাধারণ মুসলমান, আমরা তো এত মানে প্যাঁচগোছ বুঝি না, বুঝছেন? এই যে আকিদা ফিকরা এগুলো আসলে কি আমরা বুঝি না। আমরা বুঝি যে 5 ওয়াক্ত নামাজ পড়া, আর হচ্ছে রোজা রাখা, হজ জাকাত, এগুলো হচ্ছে আমাদের মেন। তো এই যে এই বিষয়গুলো নিয়ে আমাদের বাংলাদেশে হুজুরা কেন এত ফ্যাক্টর করে আলাদা আলাদা করে নিজেদেরকে, এটা আসলে আমরা সাধারণ মুসলমানরা বুঝিও না, আর এগুলো বোঝারও যে এদেশে দেখি কি নামাজ পড়ে আর কোনো হাত বাঁধে না, এমনি সোজা দাঁড়ায় নামাজ পড়ে, এতে তো কোনো সমস্যা হচ্ছে না। আসলে হুজুরা কেন এরকম করে বুঝে না নিজেদের মধ্যে ইয়া করার জন্য? প্রশ্ন করতে বলেন। এটা আমার প্রশ্ন থাকবে, এটাই আমার প্রশ্ন, যে হুজুরা এই যে এইসব আকীদা নিয়ে কেন দ্বন্দ্ব করে এটা তো মুসলমানদের